মানুষ গড়ে তোলার স্লোগান আমরা দিয়েছিলাম। আজকে কিন্তু দেখেন রাষ্ট্র 20,000 কোটি টাকার বাজেট করছে এই দক্ষতা বৃদ্ধির জন্য, 20,000 crore এবারকার বাজেট। আবার সেগুলো বিভিন্ন উপজেলা লেভেলে তারা করবে, টেকনিক্যাল কলেজ করবে, 7 না 8 বিঘা মিনিমাম জমি, সেগুলোর জন্য এত কোটি টাকা, বিল্ডিং করবে এত কোটি টাকা, এইসব হচ্ছে। কিন্তু আমার ভয় হচ্ছে, আমরা তো বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা বলি, জাপানিদের দেখছি, জার্মানদেরকে দেখছি, আমেরিকানদের দেখছি, চীনকে দেখলাম, গরিব কান্ট্রি চীন আমাদের সামনেই আজকে পৃথিবীর নেতা হয়ে গেল। যারা কিন্তু আমি 40 বছর আগে চীনে দেখছি রাস্তার পাশে মেয়েরা বসে ভাত বিক্রি করতো, আর ওই যে মিলিটারির মতো একটা পোশাক পরতো। আমি হোটেলে উঠছি, তো হোটেলের করিডোরে একটা মেয়ে বসে আছে এরকম করে, একদম দেখে মনে হয় মূর্তি, ওই মিলিটারির পোশাক পরা, মার সাথে ওই দীক্ষা। আর ওকে আমি দরজা খুলে দিয়ে আসে কিনা, থাকলে আমি বেরোতাম না, দেখলি ওরা আমার ভয় লাগতো। তো সেই চীনে এখন কিন্তু মেয়েরা পৃথিবীর সবচেয়ে বেশি বিলাসী কাপড় চোপড় পরে, যেখানে লাগতে যেত প্রায় 8 ঘন্টা, সেখানে 1 ঘন্টা চলে যাওয়া যায়। মানে আমি বলবো অসাধ্য সাধন করেছে, মানে যেটা মানুষ করতে পারবে মনে হয় না, মনে হয় এগুলো জাদু টোনা কিংবা দানবরা এসে করছে, এরকমভাবে প্রকাণ্ড একটা উত্থান ঘটেছে চীনের, যেটা মাত্র 74 সালে চীনের প্রেসিডেন্ট বিদেশ যাওয়ার মতো বিদেশ বৈদেশিক মতো ছিল না। অনলি 1974 যে তারা প্রথম আমেরিকা যাবে জাতিসংঘের মিটিংয়ে, ব্যাংকগুলোকে বলছে তোমরা প্রেসিডেন্টের ব্যাংক শো হবেন, তখন প্রেসিডেন্ট সব ব্যাংক মিলে বেজিংয়ের মাত্র $70,000 জোগাড় করছে, ডলার নাই। আজকে সেই চীন সারা পৃথিবীতে বিলিয়নস অফ ট্রিলিয়নস অফ ডলার কিন্তু ইনভেস্ট করতেছে, দান করতেছে, রাস্তাঘাট বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছে। আর চীনে যদি যান, কেউ চীনে যদি গিয়ে থাকে ইদানিংকালে, সে আমেরিকাকে ভুলে যাবে। আমেরিকা এত আধুনিক না, চীন যতটুকু আধুনিক ভিতরে, তার বিল্ডিং থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট। আপনি যদি সাংহাই রাস্তায় হাঁটেন, মনে হয় না আপনাদের বেহেশতে চলে আসছে। রাস্তার পাশে ফুলের মানে সবগুলো আয়না কিন্তু ফ্যাক্টরি কিংবা ইয়েতে বাগানে তৈরি করা আয়না, ওখানে গাড়ি দিয়ে করে সব বসাই দেয়, মানে এখানে এখনই ড্রাম নিয়ে বসায় রাখছে। মানুষে দেখেছে, জাপানে দেখছি আমি বিগত প্রায় 40-45 বছর। আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমার জীবনটা একটু ব্যতিক্রম, মানে কালকে হয়তো আর দুনিয়াতে না থাকতে পারি, তো আপনাদের কাছে বলে যাচ্ছি, কারণ আমি তো ছোটোকালে বাড়ি থেকে পালাই গেছি। আমার তো স্বাভাবিক জীবন, আমি কিন্তু মনে করেন যে মায়ের কোলে কিংবা বাপের আদরে 4 বছরের মানুষ হয়ে, আমার হয়তো হারিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হারিয়ে যায়নি, অথবা আল্লাহর রহমত, পিতা মাতার দোয়া, আমি উল্টা দিকে হয়তো সারা পৃথিবী ভ্রমণ করতে পারছি। তো দেখে আমার মনে হচ্ছিল যে পৃথিবীর মানুষ যেভাবে যাচ্ছে, আমরা সেদিকে যাচ্ছি না। যার জন্য আমরা এত মানুষ থাকার পরেও, আপনি কল্পনা করতে পারেন যে ঢাকা এয়ারপোর্টে যারা সবচেয়ে বেশি বাংলাদেশে সহায়তা করে, আমাদের গরিবের ছেলেমেয়েরা মিডল ইস্টে থাকে, তাদের ফর্ম ফিল আপ করার জন্য কোনো লোক নেই। তারা যখন আসে, তখন তার সুটকেস থেকে মালগুলো কাস্টম অফিসাররা বিভিন্ন বেশি নিয়ে আসছেন, যে ট্যাক্স আছে করে দিয়ে ব্ল্যাকমেলিং করে কিছু না কিছু রাখে। এই 10টা সামান আছে 500 রেখে আত্মসাৎ করে, একেবারে এটা ইস্টাবলিশ। তারপরে সে যখন যায়, তখন আমি একদিন বিদেশে যাব, তো আমার ছোটো ছেলে সব আমি ফর্ম ফিল আপ করতেছি, মানে লোকদের নিয়ে নিয়ে আসবে। আমার ছেলে বলে কি, বাবা তুমি তো প্লেন মিস করবো। আমি বাবা এরা কিন্তু তোমার দেশকে বাঁচিয়ে রাখছে, আমার ইচ্ছা সারাদিন যদি করতে পারতাম। তো আচ্ছা দেখেন, এই দেশে কিন্তু লক্ষ লক্ষ ছেলে বেকার আছে, ইউনিভার্সিটিতে বসে লেখাপড়া করে বসে আছে, চাকরি পায় না। যদি একটা ফর্মে 100 টাকা করে দেয়, সরকার যদি বলতো যে আমার যত লোক আছে যারা বিদেশ থেকে টাকা পাঠায়, ফর্ম ফিল আপ করতে পারে না, তাহলে ফর্ম ফিল আপ তোমরা করে দেবা ফ্রি, সরকার তোমাকে 100 টাকা করে পার দেবে, অসুবিধা ছিল না। এটা করা যায়, কিন্তু দরকার হচ্ছে মাথার ভালোবাসা, ভিতরে দরদটা দরকার ছিল। তো অ্যাকচুয়ালি অনেক কিছুই করা সম্ভব ছিল। আমি খুব সংক্ষেপে বলি, একসময় মনে করতাম দুনিয়াটাকে পাল্টাই, এরকমও মনে হতো। এটা তারুণ্যের একটা কাসারদের বয়সে এরকম হয়তো এখনও তারা চিন্তা করে। তো একদিন আওয়ামী লীগ যখন ওই যে ঢাকায় হলো না, ওই যে রাস্তা দখল করে যে জনতার মঞ্চ, সে সময় সব বন্ধ ছিল, কারণ মনে আছে হ্যাঁ, এই বন্ধের সময় আমি একদিন চান্স পেয়ে, ওই যে নাঙ্গল বন্ধে একটা হিন্দুদের একটা হয় না, তীর্থস্থানের একদিনের জন্য বন্ধ করলো, আমি দৌড়ে বাড়ি চলে আসছি। তা আসার পরে আমার মায়েরা তো পৃথিবীতে মায়ের মতো বান্ধব তার কেউ না,
মানে এটা যতই আপনি বড় হন না কেন, আপনার কেমিস্ট্রি, আপনার পছন্দ অপছন্দ চেহারা দেখলে বুঝবে, একমাত্র মায় বুঝবে আমার ছেলের মতো অবস্থা বা আমার সন্তান। এইটাই রহস্য, অন্য কেউ এটা বুঝে না। আপনার স্ত্রী কিন্তু তার সন্তানের জন্য বুঝবে, আপনার জন্য বুঝবে। তো ফলে আমি আসতে পর আমাকে একটু ট্যাংরা মাছ, ডিমওয়ালা ট্যাংরা মাছ কয়েকটা রান্না করে দিল, পাতলা, আমাদের দেশি আমরা বলি না মোম, ঝোল, এটা পছন্দ করি আর কি দিচ্ছে। তা আমি বললাম যে আপনারা কিছু বুঝেন না, এই মাছগুলো এত দিন ছিল, এগুলো খুন করছেন, মারছেন, লাখ লাখ থানা হইতে টাকা। তখন আমার কানের কাছে সব বলে, বাবা তুমি কি একাই দুনিয়াটা বদলে ফেলবা? তো এখন আমার মনে হয় মাঝে মাঝে আমার কবরের কাছে গেলে খুব ছোট মনে হয় মিসকি, আসলে একা তো দুনিয়া পাল্টানো যায় না। এক সময় তো এই বিলাসিতা ভুগতাম, কিংবা রোমান্টিসিজম বলে আর কি। তো যতটুকু চেষ্টা করছি যে না আমরা, যেমন ধরেন আমাদের দেশের লোকদের প্রবণতা কি, যারা একটু পয়সা করে আছে তারা কিন্তু কানাডা, আমেরিকা ছেলে বাচ্চাদের পাঠিয়ে দিচ্ছে, এখান থেকে অফিসাররা টাকা লুট করে নিয়ে যাচ্ছে, সব রকমের লোকেরা, ব্যবসায়ীরা, তারা অন্তরে অন্তরে মনে করে এই দেশের ভালো লেখাপড়া হবে না, এদেশের এই জন্য তারা বাইরে থেকে পড়ে এইখানে একটা কলোনিয়াল মেন্টালিটিতে ভোগে। কিংবা তো আমি কিন্তু এটা কখনো বিশ্বাস করি, আমি মনে করছি না, নিজের দেশকে যদি ভালো না বাসা যায়, নিজের মানুষের যদি কিছু না করা যায়, সে জীবন কি? এটা ব্যর্থ জীবন। আপনি বাইরে মারা গেলেন, তো আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, লাভ কি? কোনো লাভ আছে? তো তারা কিন্তু এটা করছে। আমি কিন্তু টেলিভিশনে সবচেয়ে বেশি কথাগুলো বলছি এবং কঠোরভাবে বলছি। আমি যেখানে চান্স পাই, কে আছে সামনে আমি কিন্তু তাকাই না, কোন দলের আরুন কে অথচ তোমরা মুনাফিক, তোমরা নিজের দেশের মুনাফিক করতেছো, মুনাফিকের জায়গা কিন্তু আল্লাহর খাতার মধ্যে নেই। তোমরা তোমার বিশ্বাস করো না কান্ট্রিতে, যে কান্ট্রির জন্য এত মানুষ রক্ত দিচ্ছে, আজকে স্বাধীন হয়েছে বলে তো আজকে আমি এত কিছু হইতে পারছি। কিন্তু অতএব একটা শ্রেণী আছে, তারা কিন্তু হাজার হাজার লাখ লাখ কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে। আর এক শ্রেণী হচ্ছে গরিব দুরাত ছেলেমেয়েরা। আমি রোম, ইটালিতে দেখছি, জানেন, রোমে গেছিলাম আমি কত বছর 2 আগে। তো দেখেছি রাস্তার মধ্যে ওই যে ফুটপাতে ফেরিওয়ালারা আছে, এরকম করে জিনিস বিক্রি করছে। ব্রাউনবারের একটা ছেলে কি চমৎকার ভাবে রোমের রাস্তায় লোক জড়ো করে, আমাদের সাপের খেলা দেখে না, এরকম করে সে ফটফট করে আর্ট করতেছে একটা ইয়েকে আর কি, মানে এরকম করে ছুড়ে মারে। লোকেরা, ইউরোপিয়ান লোকেরা কাজ ফলায় তারা এটা দেখতেছে। আমি দেখে কথা মনে বলেছে, চেহারা বাঙালি বাঙালি লাগে, দুইজন, একটা হেল্প করতেছে আর একটা করতেছে। আর্টও করে খুব সুন্দর, রিক্সার পিছিয়ে আর্ট করা ওরকম করে সব বিভিন্ন রোমের বিভিন্ন পুরোনো প্রাচীন বিল্ডিং বিক্রি করতেছে, মানে 10 ইউরো ই করে বিক্রি করতেছে। ওই ছেলেটাকে আমি বুঝছি কান্ট্রি ইউর ফ্রম, বাংলাদেশ। কোন বাংলাদেশে কোথায়? তো আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, ওর বাড়ি হচ্ছে বোধহয় শরীয়তপুর না কোথায় ওইদিকে। দুজনে তোমার কীরকম রোজগার করে? ধরেন 1000 ইউরো করে বাড়িতে পাঠাই। 1000 ইউরো পাঠায়, 1000 ইউরো মানে প্রায় 1 লাখ টাকার উপরে। এবং এরকম আমি যতজনের পাইছি, কেউ মনে করেন ছাতি নিয়ে, আমি দেখে বৃষ্টি হচ্ছে দৌড়ে আসছে, ওই ছাতিটা নেন, ছাতিটা দরকার, নিলাম, দেখি বাঙালি, বুঝছেন। তারা 15-20 জন করে ছোট্ট একটা 3-4 তলা বিছনা মানে থাকে, আর দেশে টাকা পাঠায়। 4 লক্ষ বাঙালি আছে ইটালি, 4 লাখ। যদি 1000 ইউরো করে পাঠায়, আমি হিসাব করছি হোটেলে বসে বসে, যে বাংলাদেশের অর্থনীতি কেন এত ভালো আছে এখন, কারণ হচ্ছে কিন্তু এই গরিব মানুষের ছেলেগুলো। অর্থাৎ আমি গরিবের ছেলে হিসাবে আই ট্রাই টু রিমেন লয়াল টু মাই কান্ট্রি। এবং আমার হাম্বল ইয়েতে আর কি, আমি ক্ষুদ্র 50টা হিসাবে মনে করলাম একটা প্রতিষ্ঠান। আমার কিন্তু নর্মাল স্কুল করার কোনো ইচ্ছা ছিল না, প্রথম থেকে ছিল আমি টেকনিক্যাল ইয়েতে যাব। টেকনিক্যাল মানে সরকারি যে ভকেশনাল, এইটার প্রতি আমার আস্থা না, কারণ এই জিনিসের বাজারে চাহিদা নেই। চাহিদা যেটা আছে সেটা কিন্তু এখনও হচ্ছে না। সেটার জন্য কিন্তু বেসিক এডুকেশন দরকার। বেসিকটা কি? আপনার বেসিক সায়েন্স না জানলে আপনি কোনো টেকনিক্যাল জিনিস অ্যাডাপ্ট করতে পারবেন না। এটা আমার একটা আত্মীয়, তাকে জোর করে বিয়ে দিয়ে দেবে, বুঝছেন, ইন্টারমিডিয়েট করতেছিল। তো আমাকে ফোন করছে, তার বিয়ে সব ঠিক করে ফেলছে। আমি কিন্তু লেখাপড়া করাচ্ছি, পয়সা করে আমি দিচ্ছি, বুঝছেন, সব পুরা। তখন আমারও বলে কি তার বাবা মারা গেছে, বউটা আছে, তো বলে যে আমার বিয়ে দাও না, আমি করে বিয়েটা রাজি না, তুমি যদি চাও, তোমরা যদি দিতে চাও। এক পর্যায়ে সে আমার খুব যখন ইনসিস্ট করছে, মেয়ের মাকে আমি বললাম যে কাজ করো, তুমি বিয়ে বসে তো চেতে গিয়ে, বুঝছেন, রেগে গিয়ে তখন বললাম, তারপর টেলিফোন রেখে দিচ্ছি। তারপরে বিয়েটা দেয়, পরে মেয়েটা আর্মির আপনার ইয়েতে চান্স করবে, নার্সিং, বুঝছেন।
এখন মানে নার্সিং এর চাহিদাটা এমন সারা পৃথিবীতে যে বাড়িলে গেলে চাকরি, সরকারি চাকরিতে 40,000 বেতন, আর্মিতে গেলে সাথে সাথে ক্যাপ্টেন, পৃথিবী জাপানে যায় বলে যে আমাদের এখানে আসো, ইংল্যান্ডে বলে, দুনিয়ার সব জায়গায় কিন্তু আছে। অথচ আমরা কি পড়াচ্ছি? বিএ, এমএ, এমবিএ। আহা, কি কলোসাল লস হচ্ছে কান্ট্রি। সরকার অনেক বড় বাজেট করতেছে, কিন্তু আমি আপনাদের কাছে যে কথাটা বলবো শেষমেশ, সেটা হচ্ছে যে বেসিক এডুকেশন ভালো না হয়, বেসিক ফাউন্ডেশন, সে কিন্তু উপরে উঠতে পারবে না। সেজন্য স্কুলিংটা খুব ভালো দরকার, লিখতে এবং পড়তে জায়গাটা, এবং অঙ্ক ইজ এ মাস্ট। অঙ্ক ছাড়া কিন্তু আপনি কোনো কিছু অ্যাডাপ্ট করতে পারবেন না। মানে ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ার বলেন, টেকনিক্যাল বলেন, ভালো কৃষক বলেন, নাথিং উইল হ্যাপেন উইদাউট ম্যাথ। আমার কথা না এটা, কিন্তু এটা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী প্রফেসর সালাম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা বলছিলেন, এবং উনি চীনে বক্তৃতা দিয়েছেন, ভিয়েতনামে দিয়েছেন, ইন্ডিয়াতে দিয়েছেন, বাংলাদেশে দিয়েছেন। দেখেন, চীন ওনার কথা শুনে টোটাল পলিসি চেঞ্জ করছে। মাত্র 40 বছরে একটা গরিব দেশ থেকে পৃথিবীর টপে চলে গেছে। রহস্যটা কি জানেন? শিক্ষা। একমাত্র রহস্য হচ্ছে এডুকেশন, টেকনিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল প্রিপেয়ারনেস। ওরা ইউনিভার্সিটি বন্ধ রাখছে বহু বছর, ইউনিভার্সিটি বন্ধ, ইউনিভার্সিটি পড়ে তো বাইসা। যেমন ধরেন, আপনি যদি পলিটিক্যাল সায়েন্স পড়ান, পলিটিক্যাল সায়েন্সের লোকদের দরকার কোথায়? রাষ্ট্রের কিছু জায়গায় কতজন? তাহলে বিশিষ্ট কয়েকটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি করতে পারে, অন্য কোনো ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স দরকারই নেই, কারণ এত লোকের কোনো চাহিদা দেশে নাই, কিংবা একটা দুটা হতে পারে। অথচ টেকনিক্যাল লোক, মানে স্কিল ওয়ার্কার, যে কি ভীষণ দরকার। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আনোয়ার ভাই, প্রয়াত আমার বন্ধু আনোয়ার ভাই, একদিন একটা ছেলেকে নিয়ে আসলো, বুঝছেন মুরব্বী, বাটা ছেলে, ছেলেটা আসলো, ছেলেটা দেখি বসে এরকম করে, আমরা ওর নিয়ে কথা বলতেছি ওরকম করে, তার মনে ও তো মানে ইয়ে না। আমি হঠাৎ থেকে এমন একটা ধমকি দিলাম, ভাই তুমি মরতে চাও না বাঁচতে চাও? আমরা খাই ওটা কয়, আমি কেমনে বাঁচবো, আমার তো কোনো ভবিষ্যৎ নেই। আমি যে তোমার ভবিষ্যতের সমস্যা কি? তো বলে যে আমি, আমার বাবা কি বিয়ে শাদী করে ফেলছে না কি জানি, সাপোর্ট করার কেউ নাই। এখন সে নারায়ণগঞ্জে মেরিনে চান্স পাইছে, এসএসসিতে সেকেন্ড গ্রেড, মানে সে রুবেল এখন কথা দেখেন, সে রুবেল কিন্তু হারা গেছিল। আমার রুবেলকে আমি পাকা 5 বছর প্রতি মাসে 5,000 টাকা করে দিছি আমাদের এখানে অফিস থেকে, আমতলি দিয়ে। তারপরে সে রুবেল ডিপ্লোমা পাস করলো, করে 6 মাস একটা কোম্পানিতে করলো, ওই যে টেকনিক্যাল ট্রেনিং করলো, কোনো বেতন পানে ওই 6 মাসও দিছি। হট করে দিয়েছে রুবেল নাই, নিরুদ্দেশ। 1 বছর পর একদিন আমার ফোন করছে দুবাই থেকে, স্যার আমার চিনছেন, আমি রুবেল। আমি, তুমি কোথায় করো? দুবাই। কী করো? আমি একটা এখানে একটা কোম্পানিতে ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী হিসেবে কাজ করি। কারণ যে খুব ভালো কথা, তোমার বস কথা করে বলে যে দক্ষিণ ভারতে, আর দক্ষিণ ভারতে হওয়া গেলে ইহুদিও, তাকে তুমি তার কাছে কাজ শেখার জন্য তার পায়খানা পরিষ্কার করবে, তার মন জয় করবা। মানুষের মনে আল্লাহ থাকে, মানুষের মন জয় করবা, তার কাছ থেকে কাজ শিখবা, এবং তুমি হঠাৎ করে বিয়ে শাদী করবা না, লোকেরা ধরবে। তো সে ওখানে থেকে তার আরও 2-3টা ভাই ছিল, সেগুলোকে কাউকে কাতার, কাউকে ওমান টোমান পাঠাইছে। একবার ঢাকা আসছে পর বাংলাদেশ সরকারের সাথে কি গোলমাল হয়েছে, দুবাইয়ের ভিসা বন্ধ করে দিচ্ছে, আর যেতে পারে। তখন সে আবার নারায়ণগঞ্জে গিয়ে ওই তার আগের ইয়েতে থাকে, ওইখানে তাকে বাচ্চারা ফ্রি রাখে থাকে। একদিন প্রায় মাস 6 পরে হঠাৎ করে আমার বিকালে ফোন করে, স্যার আপনাকে বলতে চাইনি, আমার 16,000 টাকা দরকার, আমি সিঙ্গাপুরের চাকরি পাইছি, আজকে রাত্রে ফ্লাইট, আমি তুমি এখনই আসো। তারপরে আসলো, গেল সিঙ্গাপুর। আমি তখন বলেছিলাম, দেখো সিঙ্গাপুর যাচ্ছে, সিঙ্গাপুর খুব ভালো জায়গা। তো সিঙ্গাপুর গিয়ে সে আমার ফোন করলো, যেটা শিপিং কোম্পানিতে ওই ওরকম ফায়ার সেফটি, মানে আগুন নেভানোর, আগুন লাগলে কি করবে, এটা একটা বড় কোম্পানিতে কিন্তু কম্পালসারি একটা ইয়ে আছে, এই টেকনিক লোক থাকতে হবে। আমি, তুমি সিঙ্গাপুরে একটা ডিপ্লোমা নেওয়ার চেষ্টা করবো। তো স্যার কেমনি নেবো, ওইখান তো এত ঘন্টা কেন? আমি যে বহুত ঘুমাইতে পারবো সারা জীবন, এই বয়সে কষ্টটা করবো, তাহলে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সিঙ্গাপুরের ডিগ্রি কিন্তু অনেক ভ্যালু, দেখো কী পারবো। তো সিঙ্গাপুরে একটা সে তার লাইনে একটা ডিপ্লোমা করলো, বলে যে স্যার ঘুমাইতে পারি না, তুমি আমি ঘুমাই অনেক সময় পাইবা। 4 বছর পরে সে পাস করছে, ভাইটা এগুলোকে মোটামুটি সেটেল করছে, জমি জমা কিনছে, প্রচুর জমি কিনছে। তারপরে এখানে আইসা মনে করেন যে বিয়ে শাদিও করছে। এখন দেখেন, ওই যে দুবাই কোম্পানি যেখানে তার বস ছিল,
সেই কোম্পানিতে সিঙ্গাপুর থেকে সে যোগাযোগ করে, যেহেতু সে অভিজ্ঞতা হয়েছে ওই কোম্পানিতে ওই বসের চাকরি পেয়ে গেছে, এখন ওয়াইফ সহকারে দুবাইতে সে নিয়ে গেছে। আমি উদাহরণটা দিলাম কেন, লাইফ ইজ সো প্রিসাইজ, সো ইম্পর্টেন্ট, ইফ ইউ নারিশ ইট ক্যান বি ভেরি ভ্যালুয়েবল। কাজটা কান্ট্রি আমি একাতে সেটা পারবো না, কিন্তু আমরা যেটা পারবো যে আমরা মনে করেন যে একটা জীবনই কত মূল্যবান হতে পারে, একটা লাইফ। বিল গেটস একা পৃথিবীতে দেখেন কত বড় অবদান রাখছে নাকি। অতএব প্রতিটা লাইফ কিন্তু খুব বিশ্বাস আমি মনে করি। এটা আমার জীবনের এই বয়সে এসে আমার কাছে মনে হচ্ছে আমরা কেউ কিন্তু কবরে টাকা নিয়ে যাবো না, ক্ষমতা ইহুকাল কারণ টাকা নেই। যারা মনে করেন যে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এরাও কিন্তু একসময় মরে যাবে। যেটা থাকবে সেটা হচ্ছে যে কোনো ধর্মের বেলায় প্রযোজ্য কর্মা। এবং এই কর্মটাই হলো আসল ধর্ম দুনিয়াতে। যারা ফলো করেছে তারা উঠে গেছে, যারা আমরা ফলো করি নাই, ওয়াজ নসিহত করি, আসলে কিন্তু ডুডু। আমার মা বলতে গেলে ডুডু, মানে এসবের কোনো ভ্যালু নেই। ভ্যালু হচ্ছে বিজ্ঞান বুঝতে হবে, বিজ্ঞান বুঝলেই কিন্তু বিজ্ঞান বোঝানোর জন্য অঙ্ক জানতে হবে ভালো। আমার মনে হয় আজকে যেটা আপনারা যে পরামর্শগুলো দিচ্ছেন আমি অনেক কৃতজ্ঞ, অনেক কিছু শিখলাম। এবং ডেফিনেটলি আমি মনে করি একেবারে স্পষ্টত বলি, এটাতে কোনো এখান থেকে তো আমরা কোনো প্রফিট করি, ইটস নট এ প্রফিটেবল অর্গানাইজেশন, এটা কিন্তু আপনাদেরই অর্গানাইজেশন। আপনারা এগিয়ে এসে মালিকানাটা নেন, নিয়ে বলেন যে এটা আমাদের সঙ্গে, আমাদের প্রতিষ্ঠান সবার এভরিবডি। কারণ এই যে চালাগালি মেসে মরে গেছে, উনি কবর জায়গায় নিয়ে গেছে, আমরাও তো গিয়ে পরে ওখানে জব দিচ্ছি। ফলে সবাই এটাকে নারিশ করেন করে। আমি মনে করি যেটা হতে পারে সেটা হলো যে মেয়েদের জন্য কিন্তু ভালো এডুকেশনের জায়গা নেই। আমার ওয়াইফ কিন্তু সেবাচারী ওই 20 দিন এখানে থাকে, কড়া মানুষ, খুব কড়া মেজাজি, যার জন্য খুব শৃঙ্খলা কিংবা এই যে বাচ্চাদের মেয়েদের খুব যত্ন সহকারে রাখে। কত ঘন্টা এখানে থাকে, যেটা বেতন দিয়ে কাউকে আমি রাখতে পারবেন না। ডেলি ক্যালকুলেট করতেছে, তার নিজস্ব ডিজাইন কিন্তু সব, বুঝছেন। এই জায়গাটা পাশে কিন্ডারগার্টেন, বাসারা বাংলাদেশে কিন্তু এরকম ক্লাস নাই। আপনি গেলে দেখবেন যে ঢাকায় বিশাল ক্লাস পড়ে না, ওইখানে কিন্তু ক্লাস এত সুন্দর বানাচ্ছে, নিজে বসে বসে ডিজাইন করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা আপনাদের প্রতিষ্ঠান, যদি ছাত্র যেভাবে হতে পারে সেটা করেন। আর এলাকার বিশিষ্ট জন রুস্তম ভাই চমৎকার একটা বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, কাউসারও বলছে যে তোমাদের আমি তো এখানে বয়স হয়ে গেছে, আমাদের এমনিতে তো দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। ফলে যেটা হবে যে পৃথিবীতে আমাদের ছেলেপেলেরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়ায়, তাদের জন্য কিন্তু বিশ্বমানের নাগরিক হওয়ার জন্য একটাই রাস্তা আছে, ভালো একটা এডুকেশন দেওয়া। চারিদিকে কিন্তু সব এই যে নষ্ট হওয়ার জন্য, ভ্রষ্ট হওয়ার জন্য সব তৈরি আছে চারিদিকে। ইয়াবা, আলী বাবা, অমুক বাবা। চীনে যেমন ধরেন একসময় আফিম খেয়ে পড়ে থাকতো, সেই চীনেরা কিন্তু বিজ্ঞান প্রযুক্তিকে ধারণ করে আজকে পৃথিবীর টপে চলে গেছে। অতএব আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি। এবং আমাকে যেটা বলছেন, আমি আজকে যেটা বুঝলাম যে আমাকে হয়তো একটু বেশি আসতে হবে, সেটাও আমি ইনশাল্লাহ আসবো। আসেন আমরা একটু পরিধিকে বড় করি। বিশিষ্ট জন, চিন্তাবিদ, আমাদের গ্রামের যারা সুধীজন, যারা সমাজ নেতৃত্ব, সমাজ মানুষের জন্য কাজ করেন, সবাই মিলে আমরা আজকে যারা আমাদের অনেকে হারিয়ে গেছে, আমার মনটা আরও খারাপ লাগে আমরা এসে দেখি যে আনোয়ার ভাই নাই, আলী হাসান নাই। ওই জন্যও কিন্তু অনেকটা বলতে পারেন যে সকালে গেলে পর সকালে থাকি আমি হঠাৎ নিয়ে আমার এইবার আসছিলাম যে একটা জিয়ারত করে আসছি, তখন তো হাহাকার মনে হয় যে আমিও তো চলে যেতে হবে। হ্যাঁ, মানুষ তো মরতে চায় না, কিন্তু মরে যেতে হবেই। তো এখন এই মুহূর্তে যেটা আপনাদের করণীয়, যেটা আপনারা আজকে এখানে প্রস্তাব দিচ্ছেন, আমার মনে হয় যদি আপনারা এই প্রস্তাবটা নিয়ে ইমিডিয়েটলি যা যা করা দরকার সেভাবে আপনারা ঝাঁপায় করেন। আর আমরা চেষ্টা করব, যদি মনে করেন যে মানবিক করে একটা উপকার হবে, তো মানবিক চেষ্টা রাত দিতে হবে না, আমি চেষ্টাটা শুরু করি। যেহেতু আপনারা সবাই মিলে চাচ্ছেন, আমার মনে হয় সেই জিনিসটা ইয়ে করি। এবং সেই ক্ষেত্রে অন্তত পক্ষে মেয়েরা অন্তত একটু বিরক্ত করি। আপনি যার কাছে নিশ্চয় আমরা নিকট লোক, ওই সেকশনের কর্মকর্তা, আপনি বলতে বুঝে যে কোনো প্রতিষ্ঠান করতে হলে মানবিক এবং বাণিজ্য দুটো দিয়ে শুরু করা লাগে। সায়েন্স তো ওই, যদিও সায়েন্সের বাইরে বিকল্প নাই উন্নতি, কিন্তু আমি আমার অবস্থান বৃত্তি তৈরি করতে হলে মানবিক এবং বাণিজ্য দুটো দিয়ে শুরু করতে হবে, এর বাইরে হবে না। যেটা আসলে
বাস্তবতা, গ্রাউন্ড রিয়েলিটি যাকে বলে, সেটা তো হলে আপনারা আলোচনায় আসছে। এটা হলো বাস্তবতা, না সেই বাস্তবতা নিয়ে কি আমরা চেষ্টা করব। আমিও একটু আসবো, আমরা মানে মাঝে মাঝে আমরা একটু বলবো। হ্যাঁ, অবশ্যই। যেটা একটা উপদেষ্টা পরিষদ আজকে সিদ্ধান্ত হোক, আপনারা সবাই এগ্রি করেন, আমরা একটা এমন একটা পরিষদ করি দ্বন্দ্বকে নিয়ে, তাহলে আমরা আপনার পক্ষে 2-3 মাস পর দুইটা করে উপদেশটা কলেজের জন্য কলেজের তো একটা আইন শিক্ষকতা আছে হলো গভর্নিং বডি, সেটা আছে, সেটা তো বানান যাবে না, না। না। কিন্তু আমরা পরিচালনা কমিটি আর একটা করে দেন প্রয়োজনে স্কুলে তার ইয়ে দিয়ে না ও বিষয়টা তো আমাদের না ঠিক আছে, এটা আসছে তো, এটা বলছো তো উপদেষ্টা পরিষদ হলে ভালো হয়। দুটো পার্ট এটা উপদেষ্টা উপরে থাকবে, তাই না? উপদেষ্টা। জি না, উপদেষ্টা পরিষদ হলে ভালো। ইসরায়েল ওই যে এমপি হ্যাঁ, চিন্তা একটু করলে এটা করতে সবচেয়ে ভালো। আমরা কিন্তু এটা হ্যাঁ, এটা কাজ এটা করছি, করলে মানে মনে এটা নিয়ে কাজ তাদের করছি। একটা খুব একটা চাকরির প্রতি একটা ইয়ে আমরা কাজ করতেছি, এবং টিচারদেরও ও আচ্ছা, জোর নেওয়া তো বলা হয় না। তো আমার তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। তো আপনাদের অনেক ধন্যবাদ, অনেক সময় দিচ্ছেন, অনেক কৃতজ্ঞতা, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আবার দেখা হবে কিনা আল্লাহ জানেন, কিন্তু আপনারা চালিয়ে যাবেন, পৃথিবীতে কোনো কিছু থেমে থাকবে না। সবাই আসসালামু আলাইকুম। একটু সবাই শুনেন, ওই যে একটা কথা আছে যে আমরা বাইরে শুনি হক সাহেবের স্কুল, হক সাহেবের কলেজ। আমার মনে হয় যিনি এটা প্রতিষ্ঠাতা উনি যা বলে দিছে এটা গত নেই, একজন না। এই কথার মাথা রেখে আমরা অগ্রসর হবো, সামনে কাজ করবো। সবাই সবাই এইটা কাজল ভাইকে চাকরি দেয়। আমাদের পুরাতন ভবনের তিনতলায় এখানে আমাদের ঘর আছে, আমরা জামাত হবে সেখানে আপনারা সবাই আসেন। আর সকলের কাছে আমাদের সমস্ত বাইরে ছিল ব্যক্তিগত জায়গা আপনি সকলে গ্রহণ করেন। ধন্যবাদ।